নমস্কার বন্ধুরা, আপনারা এই গল্পটি কোথা থেকে দেখছেন নিজের জায়গার নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। যে মা তার ছেলেকে লন্ডনে পাঠানোর জন্য মানুষের বাসন মাজছেন, শীতের রাতে নিজের শাড়ির আঁচলে তাকে ঠান্ডা থেকে আগলে রাখতেন, সেই ছেলে লন্ডন থেকে ফিরে নিজের উচ্চবিত্ত বাগদত্তর সামনে তার মাকে মৃত বলে পরিচয় দিল। কিন্তু মায়ের মমতার অসহায়তা দেখুন। সেই মা নিজের ছেলের বিয়েতে রাঁধুনি সেজে হালুয়া আর পুরি ভাজতে চলে এলেন, শুধু ছেলেকে বরসাজে একবার দেখার জন্য। যখন সেই বৃদ্ধা মায়ের কাপা হাত থেকে গরম ডাল বাগদত্তার দামি লেহেঙ্গার ওপর পড়ে গেল, তখন বাগদত্তা সেই ফুটন্ত ডাল মায়ের মুখে ছুঁড়ে মারল এবং লাথি মেরে মাটিতে ফেলে দিল। ছেলে সব দেখছিল, কিন্তু মাকে বাঁচানোর বদলে সিকিউরিটি গার্ডকে ইশারা করে বলল, এই ভিখারিনীটিকে বাইরে বের করে দাও। কিন্তু যখন গার্ডরা সেই বৃদ্ধা মাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছিল, তখন হোটেলের গেটের সামনে হঠাৎ এক ভয়ঙ্কর ভিআইপি সাইরেন বেজে উঠল, যা পুরো বিয়ের অনুষ্ঠান সেই অহংকারী বাগদত্তা আর অন্ধ ছেলের হুঁশ উড়িয়ে দিল। কেউ জানতো না যে ছেঁড়া শাড়ি পরে মাটিতে পড়েছিল সে এই শহরের 50টি সবচেয়ে দামি হোটেল এবং কোটি টাকার মশলার সাম্রাজ্যের একমাত্র মালিক। শুনুন এক মায়ের ত্যাগ আর রক্তের অশ্রু আর এমন এক আত্মসম্মান আর গা শিউরে ওঠা ক্লাইম্যাক্সের কাহিনী, যা আপনার আত্মাকে নাড়া দিয়ে দেবে। বারাণসীর সেই সরু গলিতে যেখানে সূর্যের আলো কষ্টে পৌঁছাতো, সেখানে একটি ছোট খড়ের ছাউনি দেওয়া বাড়ি থেকে প্রতিদিন ভোর 4টে মশলার মিষ্টি গন্ধ বের হতে শুরু হতো। এই বাড়িটি ছিল সাবিত্রী দেবীর। সাবিত্রী দেবী ছিলেন একজন বিধবা। যখন তার একমাত্র ছেলে দীপ মাত্র 3 বছরের, তখন এক সড়ক দুর্ঘটনা তার স্বামীকে কেড়ে নিয়েছিল। পিছনে রয়ে গিয়েছিল মুঠো ভরা ছাই আর পাহাড় সম জীবন। আত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু সাবিত্রী দেবীর কাছে ছিল একটাই অস্ত্র, তার হাতের জাদু। তার রান্নায় এমন স্বাদ ছিল যে একবার খেলে মানুষ আঙ্গুল চাটতে থাকতো। তিনি শহরের বড় বড় বাড়িতে বাসন মাজতেন, ঝাড়ু দিতেন, মুছতেন, তারপর ধীরে ধীরে নিজের টিফিন সার্ভিস শুরু করলেন। উনুনের কালি তার ফর্সা মুখকে কালচে করে দিয়েছিল, ধোয়া তার চোখের দৃষ্টি কমিয়ে দিয়েছিল, কিন্তু তার স্বপ্ন একদম পরিষ্কার ছিল, আমার দীপ বড় মানুষ হবে। সাবিত্রী দেবী নিজের প্রতিটি পয়সা, নিজের যৌবন, নিজের সব সুখ সেই উনুনের আগুনে উৎসর্গ করেছিলেন। যখন দীপ বলল সে লন্ডন থেকে এমবিএ করতে চায়, তখন তিনি নিজের বাকি থাকা পুরনো গয়নাগুলোও বিক্রি করে দিলেন। দিন রাত এক করে তিনি ছেলেকে লন্ডনে পাঠালেন। 5 বছর কেটে গেল। সাবিত্রী দেবীর চোখ সব সময় দরজার দিকে তাকিয়ে থাকতো। তারপর একদিন ঝকঝকে একটি ট্যাক্সি সেই সরু গলির বাইরে এসে থামলো। ট্যাক্সি থেকে যে নামলো সে সাবিত্রী দেবীর দীপ ছিল না, সে ছিল দামি স্যুট পরা বিদেশি সুগন্ধিতে মোড়া এক বড় কর্পোরেট ম্যানেজার। তার মুখে আর বারাণসীর সেই সরলতা ছিল না, বরং এক অদ্ভুত অহংকার ছিল। তার সঙ্গে ছিল এক অত্যন্ত আধুনিক ছোট পোশাক আর ভারী মেকআপ করা মেয়ে, সীমা। সীমা শহরের এক বড় এবং ধনী বিল্ডারের একমাত্র মেয়ে। সাবিত্রী দেবী দীপকে দেখে ছুটে এসে তাকে জড়িয়ে ধরতে গেলেন। তার হাতে ময়দা লেগেছিল। থামো। দীপ হঠাৎ পিছিয়ে গিয়ে নিজের দামি সুট বাঁচিয়ে বলল। তার গলায় আর আগে সেই উষ্ণতা ছিল না। সাবিত্রী দেবীর হাত মাঝ আকাশেই থেমে গেল। বাবা, তুমি তুমি তোমার মাকে জড়িয়ে ধরলে না? দীপ অস্বস্তিতে সীমার দিকে তাকালো, যে নাক চেপে সেই ছোট বাড়ির গন্ধে বিরক্ত হচ্ছিল। দীপ মায়ের হাত ধরে তাকে বিরক্তি ভরে রান্নাঘরে নিয়ে গেল। মা, সে ফিসফিস করে কিন্তু খুব কঠিন গলায় বলল, আমি সীমাকে বিয়ে করছি, কিন্তু একটা বড় সমস্যা আছে। সাবিত্রী দেবী শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বললেন,
ওরা কি পঞ্চাইছে? কোনো সমস্যা নেই, আমি দিনরাত এক করে। না মা। দীপ বিরক্ত হয়ে কথা কেটে দিল। পণ না, তুমি। সাবিত্রী দেবীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি? দীপ চোখ সরিয়ে নিয়ে বলল, সীমা খুব উচ্চবিত্ত পরিবারের মেয়ে, তার বাবা কোটিপতি। আমি তাকে বলেছি আমি অনাথ, আমার বাবা মা ছোটবেলাতেই মারা গেছেন। সাবিত্রী দেবীর মনে হলো যেন কেউ তার বুকে ছুরি বসিয়ে ঘুরিয়ে দিল। তার শ্বাস আটকে গেল। তুমি আমাকে মৃত বলে দিয়েছ? যে মা তোমাকে নিজের রক্ত দিয়ে বড় করেছে, আজ তুমি তাকে নিজের জন্য মেরে ফেললে? তার কাপা গলায় শব্দ বেরোলো। চোখের জল কালিমাখা মুখে দাগ কেটে দিল। কিন্তু দীপের মুখে কোনো অনুতাপ ছিল না। বোঝার চেষ্টা করো মা, যদি সীমা জানতে পারে আমার মা টিফিনের কাজ করে, মানুষের বাসন মাজে, তাহলে সে বিয়ে ভেঙে দেবে। আমার সম্মান, আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। সাবিত্রী দেবী মাটিতে বসে পড়লেন। তার ভেতরের মানুষটা যেন মরে গেল, কিন্তু মা তখনও বেঁচে ছিল। সেই মা যে সন্তানের সুখের জন্য বিষও পান করতে পারে। ঠিক আছে বাবা, তিনি কাপা ঠোঁটে বললেন, তোমার সুখের আমার সুখ। তুমি বিয়ে করো, আমি আসবো না, কাউকে বলবো না তুমি আমার সন্তান। দীপ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরের মুহূর্তেই তার স্বার্থপর মন আরেকটা নিষ্ঠুর পরিকল্পনা করল। না মা, আসতে তো হবেই, সে চতুরতার সাথে বলল। সীমার বাবা বলেছেন বিয়ের খাবার ঘরোয়া হতে হবে। সীমা তোমার বানানো শাহী পনির আর ডাল মাখনি খুব পছন্দ করে, যা আমি লন্ডনে নিয়ে যেতাম। তুমি পুরো রান্নার দায়িত্ব নেবে, প্রধান রাঁধুনি হয়ে আসবে। সাবিত্রী দেবী বিস্মিত চোখে ছেলের দিকে তাকালেন। তুমি নিজের মাকে নিজের বিয়েতে চাকরানি বানিয়ে ডাকতে চাও? আরে মা, এতে চাকরানি কোথায়? দীপ বিরক্ত হয়ে বলল, তুমি তো রান্না করতেই ভালোবাসো, শুধু কাউকে বলবে না তুমি আমার মা। আমি তোমাকে ক্যাটারিং এর নামে ভালো টাকা দিয়ে দেব। দয়া করে মা, এটা আমার সম্মানের ব্যাপার। সাবিত্রী দেবীর চোখ থেকে আর জল নয়, যেন রক্ত ঝরছিল। যে ছেলেকে তিনি রাজকুমার বানানোর জন্য নিজেকে দাসী বানিয়ে ফেলেছিলেন, আজ সেই ছেলে তাকে সত্যিই দাসী বানিয়ে নিজের বরযাত্রায় নাচাতে চায়। তবুও মমতা হেরে গেল। সাবিত্রী দেবী নিজের সেই পুরনো ফিকে হয়ে যাওয়া সুতির শাড়িটা শক্ত করে বেঁধে নিলেন এবং ভারী মন নিয়ে ছেলের বিয়েতে রাঁধুনি হতে রাজি হলেন, শুধু এই জন্য যাতে তিনি লুকিয়ে হলেও নিজের ছেলেকে বরবেশে একবার দেখতে পারেন। বিয়েটা শহরের সবচেয়ে দামি এবং বিলাসবহুল হোটেল গ্র্যান্ড ইম্পেরিয়ানে হচ্ছিল। হোটেলের বিশাল ব্যাংকয়েট হল যেন স্বর্গের মতো লাগছিল। থাইল্যান্ড থেকে আনা অর্কিড ফুল, ক্রিস্টালের বিশাল ঝাড়বাতি আর শহরের সবচেয়ে ভিআইপি অতিথিরা, মন্ত্রী, বিল্ডার, বড় বড় শিল্পপতি। দীপ লক্ষ লক্ষ টাকার ডিজাইনার শেরওয়ানি পরে যেন এক রাজকুমারের মতো লাগছিল, আর সীমা হীরের ভারী গয়নায় মোড়া যেন এক পরীর মতো দেখাচ্ছিল। দুজনেই মিডিয়া আর ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দিচ্ছিল, কিন্তু এই ঝলমলের অনেক দূরে হোটেলের একদম পেছনের অংশে আগুন আর ধোঁয়ার মধ্যে ছিল রান্নাঘরের নরক। সেখানে 70 বছরের সাবিত্রী দেবী ঘামে ভিজে দাঁড়িয়েছিলেন। সেখানে কোনো শীততাপ নিয়ন্ত্রণ ছিল না। তার হাত বিশাল কড়াইয়ে পুরি ভাজছিল। ফুটন্ত তেলের গরমে তার কোঁচকানো মুখ আরো পুড়ে যাচ্ছিল। চুল ঘামে লেপ্টে গিয়েছিল। মাঝে মাঝে সুযোগ পেলেই তিনি রান্নাঘরের ভারী কাঠের দরজার ফাঁক দিয়ে লুকিয়ে ছেলেকে মণ্ডপে বসে থাকতে দেখতেন। তার লাল ধোঁয়ায় জ্বলার চোখে জল এসে যেত। তিনি তাড়াতাড়ি নিজের শাড়ির ময়লা আঁচলে চোখ মুছে ফেলতেন, যাতে কেউ সন্দেহ না করে। আমার ছেলে আজ কত সুন্দর লাগছে, যুগ যুগ বাঁচো আমার সন্তান, কারো নজর না লাগুক। তার কাপা ঠোঁট নিঃশব্দে বিড়বিড় করছিল। তার কোনো দুঃখ ছিল না যে তিনি বাইরের ঠান্ডা ঘরে বসে নেই। তার শুধু এইটুকুই আনন্দ ছিল, তার ছেলে সুখে আছে। হঠাৎই হোটেলের এক উদ্ধত ওয়েটার রান্নাঘরে ঢুকে পড়ল। এই বুড়ি, কি লুকিয়ে লুকিয়ে নাটক দেখছিস? সে চিৎকার করে বলল, তাড়াতাড়ি কর। বাইরে ভিআইপি লোকদের পনির টিক্কা শেষ হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখার জন্য তোকে টাকা দেওয়া হয়নি।
দীপবাবু দিয়েছেন। সাবিত্রী দেবী কিছু না বলে মাথা নিচু করে নিলেন, কোনো উত্তর দিলেন না। আবার ফুটন্ত তেলে পুরি দিতে লাগলেন। তার মন কাঁদছিল, কিন্তু ঠোঁট শক্ত করে বন্ধ রেখেছিলেন। রাত তখন 11টা, খাওয়ার সময় হয়ে গেছে। সীমা তার কোটিপতি বাবা আর কয়েকজন বিশেষ ধনী আত্মীয় ভিআইপি টেবিলে বসে খাচ্ছিলেন। রান্নাঘরে সাবিত্রী দেবী একটা বড় বালতিতে ডাল মাখনি ভরলেন। তার পায়ে ব্যথা, কোমর ভেঙে যাচ্ছে। তিনি এক ওয়েটারকে বললেন, বাবা এটা বাইরে দিয়ে দাও। কিন্তু হঠাৎ তার মনে একটা তীব্র ইচ্ছা জাগলো। তিনি ভাবলেন, যদি আমি নিজেই এটা পরিবেশন করি তাহলে অন্তত একবার আমার নতুন বৌমা আর ছেলেকে কাছ থেকে দেখতে পারবো। মায়ের টানে বাধ্য হয়ে সাবিত্রী দেবী নিজেই সেই ভারী বালতি আর বড় চামচ তুলে নিলেন এবং কাপা পায়ে ডাইনিং হলের দিকে এগিয়ে গেলেন। তিনি সীমার টেবিলের কাছে পৌঁছলেন। দীপ তখন সেখানে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিল। সাবিত্রী দেবীর বুক জোরে জোরে ধড়ফড় করছিল। তিনি খুব ভালোবাসা নিয়ে কাপা হাতে চামচ ডালের বালতিতে ডুবিয়ে সীমার প্লেটে পরিবেশন করতে এগোলেন। কিন্তু বার্ধক্য, সারাদিনের ক্লান্তি আর ছেলেকে এত কাছে দেখে উত্তেজনায় তার হাত হালকা কেঁপে গেল। চামচ থেকে কয়েক ফোঁটা গরম ডাল ছিটকে সীমার 5 লক্ষ টাকার ডিজাইনার লেহেঙ্গার একদম কিনারায় পড়ল। খুব বড় দাগ ছিল না, সামান্য একটা দাগ, কিন্তু এটা কি ধরনের অসভ্যতা! সীমার চিৎকার এত জোরে ছিল যে পুরো হলের গান থেমে গেল। সব অতিথির দৃষ্টি সেই ভিআইপি টেবিলের দিকে ঘুরে গেল। সীমা এক ঝটকায় উঠে দাঁড়ালো। রাগে তার মুখ লাল বেগুনি হয়ে গেছে। সে কিছু না কিছু ভেবে সাবিত্রী দেবীর হাত থেকে সেই গরম ডালের বাটি ছিনিয়ে নিল এবং এক মুহূর্ত দেরি না করে সেই ফুটন্ত ডাল তার মুখ, গলা আর শাড়ির ওপর ছুঁড়ে মারল। আহ! সাবিত্রী দেবী যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। ফুটন্ত ডাল তার কুচকানো গলা আর বুকের চামড়া পুড়িয়ে দিচ্ছিল। তিনি মেঝেতে হাঁটু গেড়ে পড়ে গেলেন। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। কেউ এগিয়ে এলো না। সীমা এখনো চেঁচাচ্ছিল, অন্ধ নাকি? 2 পয়সার নোংরা চাকরানি! তোর সাহস কি করে হলো আমার কাছে আসার? জানিস সেটা 5 লক্ষ টাকার লেহেঙ্গা। তোর পুরো পরিবারের জীবনের উপার্জনেও এর একটা ভাজের দামও উঠবে না। ইউ ব্লাডি ভিকারি! সাবিত্রী দেবী মাটিতে পড়ে কষ্টে কাঁপছিলেন। তার চোখের জল আর ডালের হলুদ রং মিশে গিয়েছিল মুখে। কিন্তু সেই বৃদ্ধা মায়ের মন দেখুন। যন্ত্রণার মধ্যেও তিনি 2 হাত জোর করলেন। মা, আমাকে ক্ষমা করে দাও। বয়সের জন্য হাত কেঁপে গেছে। আমি ইচ্ছা করে করিনি। তিনি কাকুতি মিনতি করছিলেন। তার গলা কান্নায় ডুবে যাচ্ছিল। আমি পরিষ্কার করে দিচ্ছি মা, দয়া করে রাগ করো না। আজ তোমার শুভ দিনে ঝামেলা করো না। তিনি শাড়ির আঁচল দিয়ে দাগটা মুছতে এগোলেন, কিন্তু সীমা ঘৃণায় পিছিয়ে গিয়ে তার 4 ইঞ্চি হিলের জুতো দিয়ে সাবিত্রী দেবীর কাপা হাতে জোরে লাথি মারল। দূর হ, তোর নোংরা হাত সরা! সে চিৎকার করল। গন্ধ বেরোচ্ছে তোকে থেকে। সিকিউরিটি, সিকিউরিটি কোথায়? এই ভিখারিনীকে এখনই কলার ধরে আমার হোটেল থেকে বের করে দাও। সাবিত্রী দেবী যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে পড়ে গেলেন। তিনি জল ভরা চোখে আশায় কাঁপতে থাকা দৃষ্টিতে সামনে দাঁড়ানো ছেলে আরিয়ানের দিকে তাকালেন। বাবা, কিছু বলো। তোর মাকে লাথি মারা হচ্ছে, তাকে ফুটন্ত ডাল দিয়ে পোড়ানো হচ্ছে। একটা কথা বল দীপ, বল যে আমি তোর মা। তার চোখ নীরবে চিৎকার করছিল। কিন্তু দীপ লন্ডন থেকে ডিগ্রি নিয়ে এসেছে। সীমার বাবার টাকার ভয় আর সীমার রাগের সামনে নিজের মুখ ফিরিয়ে নিল। সে নিজের জন্মদাত্রী মায়ের দিক থেকে চোখ সরিয়ে নিল। সে ঠান্ডা নিষ্ঠুর গলায় সিকিউরিটি গার্ডদের ইশারা করে বলল, দাঁড়িয়ে কি করছো? এটাকে এখান থেকে বের করে দাও। এটা আমার স্ত্রীর মুড খারাপ করে দিয়েছে। এই কথা শুনেই সাবিত্রী দেবীর ভেতরের সেই মমতা, যা 30 বছর ধরে উনুনের আগুনে জ্বলছিল, চিরতরে ছাই হয়ে গেল। সেই মা মারা গেল। তার ছেলে আজ সত্যিই তার কাছে মৃত হয়ে গেল। 2জন শক্তপোক্ত সিকিউরিটি গার্ড এগিয়ে এলো। তারা মাটিতে পড়ে থাকা সেই বৃদ্ধাকে 2 হাত ধরে নির্মমভাবে টেনে হিচড়ে মেঝে দিয়ে প্রধান দরজার দিকে নিয়ে যেতে লাগলো। সাবিত্রী দেবী কোনো বাধা দিলেন না। তার শরীর অবশ হয়ে গিয়েছিল।
কিন্তু ঠিক যখন তারা তাকে হোটেলের বিশাল কাচের দরজার কাছে নিয়ে গেল, তখন হোটেলের মূল ফটকের সামনে 3টি বড় কালো এসইউভি পুলিশ এসকর্ট নিয়ে এসে দাঁড়ালো। সাইরেনের শব্দ এত জোরে ছিল যে পুরো ব্যাংকয়েট হল কেঁপে উঠল। জেনারেল ম্যানেজার মাইক হাতে নিয়ে বলল, তার গলায় ভয় আর অগাধ শ্রদ্ধা, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দয়া করে গেটের দিকে নজর দিন। এই হোটেল চেইনের মালিক, সারা ভারতের 50টি হোটেলের চেয়ারপারসন এবং আমাদের অন্নদাতা এসে পৌঁছেছেন। এই ঘোষণা শোনা মাত্র হলের সব ভিআইপি অতিথি, মন্ত্রী, এমনকি সীমার কোটিপতি বাবাও নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। সীমা ও দীপ হতবাক হয়ে গেল। সবাই জানতো গ্র্যান্ড ইম্পেরিয়ানের চেয়ারপারসন একজন অত্যন্ত শক্তিশালী নারী, কিন্তু আজ পর্যন্ত কেউ তার মুখ দেখেনি। সবাই এর মাঝে দাঁড়িয়ে থাকা একটি দৃষ্টিনন্দন কালো মার্সিডিজ গাড়ির পেছনের দরজা খুলল। হল জুড়ে পিন পড়লেও শোনা যায় এমন নীরবতা নেমে এলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, কিন্তু গাড়ি থেকে কেউ নামলো না। জেনারেল ম্যানেজার উদ্বিগ্ন হয়ে গাড়ির কাছে গেলেন। ভেতরে তাকিয়ে দেখলেন গাড়ি খালি। তার কপালে ঘাম জমে গেল। তিনি ড্রাইভারের কাছে কিছু জিজ্ঞেস করলেন। ড্রাইভার আঙ্গুল দিয়ে হোটেলের ভেতরের দিকে ইশারা করলো। ম্যানেজারের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি পাগলের মতো দৌড়ে আবার হলের ভেতরে এলেন। সোজা সেই জায়গায় ছুটে গেলেন যেখানে 2 গার্ড এখনো সাবিত্রী দেবীকে টেনে নিয়ে যাচ্ছিল। ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও, হাত ছাড়ো ম্যাডামের। ম্যানেজার এমন গর্জে উঠলেন যে গার্ডরা ভয়ে পিছিয়ে গেল। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের দামি ব্লেজার খুলে সাবিত্রী দেবীর ডালের পোড়া বুক আর কাঁধে খুব যত্ন করে জড়িয়ে দিলেন। তারপর সেই জেনারেল ম্যানেজার, যিনি শহরের সবচেয়ে বড় বড় ধনীদের সঙ্গেও গর্ব করে কথা বলতেন, সবার সামনে মাটিতে পড়ে থাকা সেই ছেঁড়া শাড়ি পরা মহিলার পায়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি মাথা নিচু করে মাটিতে ঠেকিয়ে দিলেন। আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম, আমরা বুঝতেই পারিনি আপনি রান্নাঘরে আছেন। আপনি আমাদের বলেননি কেন যে আপনি আজকের অনুষ্ঠানে প্রধান রাঁধুনি সেজে কাজ করছেন? এরা নতুন গার্ড, আপনাকে চিনতে পারেনি। দয়া করে আমাদের ক্ষমা করুন। এই দৃশ্য দেখে পুরো হল যেন বিস্ফোরিত হয়ে গেল। সীমা, দীপ, সীমার বাবা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। তাদের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। সীমা নিজের জায়গা থেকে চিৎকার করে উঠল, ম্যানেজার, তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? এটা একটা সাধারণ নোংরা রাঁধুনি। এটা আমার কাপড় নষ্ট করেছে, আর তুমি এর পায়ে পড়ছো? ম্যানেজার হাঁটু গেড়ে বসা অবস্থাতেই মাথা তুললেন। তার চোখে নাতাশার প্রতি ভয়ঙ্কর রাগ ছিল। তিনি মাইক হাতে নিয়ে গর্জে উঠলেন, ম্যাডাম, আপনার নোংরা ভাষা সংযত করুন, না হলে এই মুহূর্তেই আপনাকে এই হোটেল থেকে বের করে দেব। তিনি সাবিত্রী দেবীর দিকে হাত দেখিয়ে বললেন, যাকে আপনি আপনার ছোট ও নোংরা চিন্তায় সাধারণ রাঁধুনি বলছেন, তিনি হলেন শ্রীমতী সাবিত্রী দেবী। তিনি শুধু এই গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেলের মালিক নন, বরং সারা দেশে আমাদের ইম্পেরিয়াল চেইনের 50টি হোটেলের একমাত্র মালিক। আর সাবিত্রী স্পাইসেস, যে ব্র্যান্ডের নাম আপনি প্রতিদিন টিভিতে শোনেন, সেই কোটি টাকার ব্র্যান্ডও তারই তৈরি। দীপের পায়ের তলা থেকে মাটি সরে গেল, যেন তাকে কেউ 1000 ভোল্টের শক দিয়েছে। তার রক্ত শুকিয়ে গেল। কি? সে তোতলাতে লাগলো, মা, তুমি? ব্যাংকয়েট হলের সেই ঝলমলে পরিবেশ, যা কয়েক মুহূর্ত আগেও রাজপ্রাসাদের মতো লাগছিল, এখন ভয়ঙ্কর নিস্তব্ধতায় ডুবে গেছে। সাবিত্রী দেবী শান্তভাবে ম্যানেজারের দেওয়া দামি কোটটি নিজের পোড়া কাঁধ থেকে সরিয়ে তাকে ফিরিয়ে দিলেন। তারপর নিজের সুতির শাড়ির ময়লা আঁচল দিয়ে মুখের ডালের দাগ আর চোখের জল মুছে ফেললেন। যখন তিনি মাথা তুললেন, তখন সেখানে আর কোনো অসহায় কাপা বুড়ি রাঁধুনি দাঁড়িয়ে ছিল না। সেখানে দাঁড়িয়ে ছিল এক ঝড়, যার চোখের শীতল জ্যোতি আর মুখের তেজ দেখে হলের সব ধনী মানুষের মেরুদণ্ডের শীতল স্রোত বয়ে গেল।
তিনি এখন সাম্রাজ্যের মালিক, এমন এক আত্মসম্মানী নারী যার এক ইশারায় শহরের অর্থনীতি কেঁপে উঠতে পারে। তার খালি রুক্ষ পা যখন সেই ঠান্ডা মার্বেলের মেঝেতে এগোলো, তখন পুরো হল জুড়ে শুধু তার পায়ের শব্দই প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি ধীরে ধীরে এসে সীমা ও দীপ সামনে দাঁড়ালো। সীমা কিছুক্ষণ আগেও আগুন উগড়াচ্ছিল, এখন ঘামে ভেজা ভীত বিড়ালের মতো লাগছিল। সাবিত্রী দেবীর মুখ আর শাড়িতে ডালের দাগ এখনো তাজা ছিল, কিন্তু তার সেই দাগযুক্ত উপস্থিতির সামনে সীমার কোটি টাকার গয়না আর দীপের ডিজাইনার শেরওয়ানি কাচের টুকরোর মতো তুচ্ছ মনে হচ্ছিল। সাবিত্রী দেবী কোনো অহংকার না দেখিয়ে ম্যানেজারের কাপা হাত থেকে মাইক নিয়ে নিলেন। হ্যাঁ দীপ, তার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হলো। সেখানে বিন্দুমাত্র কাঁপন ছিল না, বরং গভীর, স্থির এবং ধারালো শক্তি ছিল। অবাক হয়েছ তাই না? তিনি অতিথিদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ এটা সত্যি। আমি মানুষের বাসন মেজেছি যাতে আমার একমাত্র ছেলে লন্ডনে পড়তে পারে। কিন্তু তিনি এক মুহূর্ত থেমে আরিয়ানের চোখে চোখ রাখলেন। যখন তুমি সেখানে স্যুট পরে ঘুরে বেড়াচ্ছিলে আর নিজের মায়ের অবস্থান নিয়ে লজ্জা পাচ্ছিলে, তখন আমি এখানে সেই কালো চুলোর ধোঁয়াকে সোনায় পরিণত করতে শিখে নিয়েছিলাম। তার গলায় ব্যথার ভার নেমে এলো। আমি আমার ছোট্ট ঘর থেকে শুরু করা মশলার ব্যবসাকে নিজের রক্ত ঘামের পরিশ্রমে সারা দেশে ছড়িয়ে দিয়েছি। আমার নির্ঘুম রাতগুলো সফল হয়েছে, কিন্তু আমি এসব তোমার কাছ থেকে লুকিয়েছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি কি তোমার মাকে ভালোবাসো নাকি তার অবস্থাকে ঘৃণা করো। আজ আমার সেই পরীক্ষা শেষ হয়ে গেছে। তিনি এবার সীমার দিকে ফিরলেন। সীমা ভয়ে পিছিয়ে যাচ্ছিল, তার হাই হিল যেন তাকে আর সামলাতে পারছিল না। সীমামা, সাবিত্রী দেবী মিষ্টি কিন্তু বিষাক্ত তির্যক স্বরেই বললেন, তুমি তো একটু আগেই চিৎকার করে বলছিলে আমি তোমার 5 লক্ষ টাকার লেহেঙ্গা নষ্ট করেছি। তিনি এক পা এগিয়ে তার চোখে চোখ রাখলেন। আমি চাইলে এখনই এই পুরো 5 তলা হোটেলটা কিনে তোমার বাবার মুখে ছুঁড়ে মারতে পারি, কিন্তু দুঃখের বিষয় এই কোটি টাকার গয়না আর 5 লক্ষ টাকার পোশাক পরেও তুমি এতটাই গরিব যে বড়দের সম্মান করতে শেখোনি। তোমার বাবা তোমাকে টাকা দিয়েছেন, কিন্তু সংস্কার দেওয়ার ক্ষমতা তার ছিল না। এই কথা শুনে প্রথম সারিতে দাঁড়ানো সীমার বাবার মাথা লজ্জায় নত হয়ে গেল। সাবিত্রী দেবী আবার আরিয়ানের দিকে ফিরলেন। তার সব অহংকার ভেঙে পড়েছে, তার চোখে অনুতাপের অশ্রু ঝরছে। মা, আমাকে ক্ষমা করে দাও। সে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল। মায়ের পা ধরতে গেল। আমি ভয় পেয়েছিলাম মা, এই ঝলমলে দুনিয়ায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু সাবিত্রী দেবী ঘৃণায় পা সরিয়ে নিলেন। তারপর তার ডান হাত তুলে এক ঝাঁঝালো চড় মারলেন দীপের গালে। চড়ের শব্দে হল কেঁপে উঠল। দীপের মুখ ঘুরে গেল, ঠোঁটের কোণ দিয়ে রক্ত বেরিয়ে গেল। এই চড় আমি মারিনি, কারণ তুমি আমাকে মা বলে মানতে অস্বীকার করেছ। তিনি বজ্র কণ্ঠে বললেন, এই চড় আমি মেরেছি কারণ তুমি একজন বৃদ্ধা নারীকে অপমান হতে দেখেছ, তাকে লাথি খেতে দেখেছ, তার গায়ে ফুটন্ত ডাল পড়তে দেখেছ, আর তুমি কাপুরুষের মতো চুপ থেকেছ। তুমি তোমার পুরুষত্ব আর মানবতা দুটোই বিক্রি করে দিয়েছ এক ধনী মেয়ের টাকা আর বিলাসিতার জন্য। সাবিত্রী দেবী এগিয়ে এসে দীপের শেরওয়ানির কলার মুঠো করে ধরে তাকে জোরে নিজের দিকে টেনে নিলেন। তুই ভেবেছিলি আমি অশিক্ষিত টিফিনওয়ালি? আরে মূর্খ, যে লন্ডন ইউনিভার্সিটি থেকে তুই 50 লাখ টাকা খরচ করে MBA করেছিস, তার ইন্ডিয়া চ্যাপ্টারের ট্রাস্টি আমি। তোর সেই ভর্তি নেওয়ার জন্য যে 2 কোটি টাকার ডোনেশন গিয়েছিল, সেই চেকে এই টিফিনওয়ালি সাবিত্রী দেবীরই সই ছিল। এই সত্যি শুনে দীপের মনে হলো যেন তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। তার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে কোনো ভরসা ছাড়াই কাটা গাছের মতো হাঁটু গেড়ে পড়ে গেল। সাবিত্রী দেবী তাকে এক ঝটকায় নিজের থেকে দূরে ঠেলে দিলেন। ছেলের দিকে এমনভাবে তাকালেন যেন সে কোনো পচা আবর্জনা। তার চোখে আর এক ফোঁটা মমতাও অবশিষ্ট ছিল না। তিনি মুখ ঘুরিয়ে ম্যানেজারের দিকে তাকালেন। ম্যানেজার, তার কণ্ঠস্বর যেন রাজার আদেশ। এই বিয়ে এই মুহূর্তেই বাতিল করো। এই হলের সব সাজসজ্জা খুলে ফেলো। আর এই দুজনকে, এই দীপ আর তার এই অভদ্র বাগদত্তাকে আমার এই হোটেল থেকে কলার ধরে ধাক্কা মেরে বের করে দাও।
আর মনে রাখবে, আজকের পর যদি এরা আমার 50টা হোটেলের একটার আশেপাশেও দেখা যায়, আমি ওদের পা ভেঙে দেব। ম্যানেজার সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডদের ইশারা করলেন। এই সেই গার্ডরা যারা কিছুক্ষণ আগেই সাবিত্রী দেবীকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু এখন সময় বদলে গেছে। তারা দীপ আর সীমা নির্মমভাবে কলার ধরে হাত ধরে টেনে তুলল। মা, না মা, আমাকে বের করে দিও না, আমার কাছে কিছুই নেই, আমি তোমার একমাত্র ছেলে। মা, দীপ পাগলের মতো চিৎকার করছিল, মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে কাঁদছিল। সে তো আমার কাছে অনেক আগেই মরে গেছে, সাবিত্রী দেবী ঠান্ডা পাথরের মতো গলায় বললেন। গার্ডরা দীপ আর সীমাকে 500 ভিআইপি অতিথির সামনে একেবারে অচেনা জন্তুর মতো টেনে হিচড়ে সেই বিলাসবহুল দরজা দিয়ে বাইরে ফেলে দিল। ভিতরে রয়ে গেল সেই সাম্রাজ্য যার জন্য তারা নিজের মানবতা বিক্রি করেছিল। হোটেল গ্র্যান্ড ইম্পেরিয়ালের সেই বিশাল কাচের দরজা এক বিকট শব্দে বন্ধ হয়ে গেল। ভেতরের আলো, উষ্ণতা আর কোটি টাকার ঐশ্বর্য এখন ওই দরজার ওপারে, আর বাইরে ছিল ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা রাত। রাস্তার ওপর ঘন কুয়াশা ছেয়েছিল। দীপ তখনও অপমানের ধাক্কা থেকে বেরোতে পারেনি। হঠাৎ সীমা তার আসল রূপ দেখালো, যার জন্য সে নিজের জন্মদাত্রী মাকে অপমান সহ্য করতে দিয়েছিল। সেই সীমা এখন তাকে ঘৃণায় দেখছিল। আমার থেকে দূরে থাকো, তুমি লুজার। তার কণ্ঠে ঘৃণা স্পষ্ট। তোমার জন্য আজ শহরের বড় বড় লোকদের সামনে আমার আর আমার বাবার অপমান হয়েছে। তুমি বলেছিলে তুমি অনাথ, তুমি আমাকে ঠকিয়েছ, আর এখন তোমার আছে কি? একটা পয়সাও নেই তোমার নামে, তুমি তো রাস্তার ভিখারি। সীমার কোটিপতি বাবা ঘৃণায় থুতু ফেলে নিজের গাড়ির থেকে এগিয়ে গেলেন। সীমা শেষবারের মতো দীপের দিকে তাকালো। তোমার মতো মানুষের ওপর থুতু ফেলাও অপচয়, নিজের আসল জায়গায় ফিরে যাও। মার্সিডিজের দরজা বন্ধ হলো, ইঞ্জিন গর্জে উঠল, আর গাড়ি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। যেতে যেতে চাকার কাদামাটি ছিটকে পড়ল দ্বীপের দামি শেরওয়ানির ওপর, যা এখন জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। দ্বীপ ফাঁকা রাস্তায় ফুটপাতে হাঁটু গেড়ে পড়ে গেল। পাথরের মেঝে বরফের মতো ঠান্ডা, কিন্তু তার বুকের অনুতাপের আগুন তার থেকেও বেশি জ্বলছিল। নিস্তব্ধতায় শুধু তার কান্না আর হেঁচকির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। সে নিজের মাথা দুহাতে চেপে ধরে মাটিতে ঠেকিয়ে দিল। হঠাৎ সেই কনকনে ঠান্ডা তাকে অতীতে ফিরিয়ে নিয়ে গেল। সেই বারাণসীর শীতের রাতগুলোতে যখন তার টিফিনওয়ালা মা নিজে পুরনো ছেঁড়া শাড়ি পরেও তার জন্য রাত জেগে সোয়েটার বুনতেন। যখন সে অসুস্থ হতো তখন তার মা নিজে না খেয়ে থেকেও তার জন্য দুধ আর ফল জোগাড় করতেন। যখন তার হাত ঠান্ডায় জমে যেত তখন মা চুলোর আগুনে নিজের হাত গরম করে তার গাল সেক দিতেন। আমি কি করে ফেললাম, হে ভগবান, আমি কি করে ফেললাম? দীপ নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে কাঁদছিলেন। সে সেই হাতগুলোর কথা মনে করলো যেগুলো আজ ফুটন্ত ডালে পুড়ে গেছে, সেই হাত যেগুলো বাসন মাজতে মাজতে ফেটে গিয়েছিল, সেই হাত যেগুলো এক এক পয়সা জড়ো করে তাকে লন্ডনে পাঠিয়েছিল। আর আজ সেই ছেলে সেই পবিত্র হাতকে অপমান হতে দেখেছে, লাথি খেতে দেখেছে, আর কাপুরুষের মতো চুপ থেকেছে। দীপ চোখ তুলে সেই আকাশ ছোঁয়া হোটেলের দিকে তাকালো। ওটা শুধু একটা হোটেল নয়, ওটা তার মায়ের রক্ত, ঘাম, অশ্রু আর তপস্যার জীবন্ত সাম্রাজ্য। সে বুঝলো তার মা আজও মহান। ছোট হয়েছে শুধু সে নিজেই, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সেই মা এখন এমন এক উচ্চতায় পৌঁছে গেছে যেখানে তার স্বার্থপরতা কোনোদিন পৌঁছতে পারবে না। সেই মায়ের হৃদয়ের দরজা আর সেই হোটেলের কাচের দরজা দুটোই তার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। দীপ ফুটপাতে বসে কাঁদতে থাকলো, কিন্তু এখন তার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য সেখানে কোনো শাড়ির আঁচল ছিল না। ওদিকে হোটেলের ভেতরে সাবিত্রী দেবী শেষবারের মতো চোখের জল মুছে নিলেন। মুখ ধুয়ে যখন তিনি জেনারেল ম্যানেজারের কেবিন থেকে বেরোলেন তখন তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। তিনি নিজের অতীতের সবচেয়ে দুর্বল বন্ধন চিরতরে ছিন্ন করেছেন। পরের দিন সকালে খবরের কাগজ আর নিউজ চ্যানেলে এক বড় খবর ছাপা হলো, শ্রীমতী সাবিত্রী দেবী তার 50টি হোটেলের চেইন এবং গ্র্যান্ড ইম্পেরিয়ালের নাম বদলে রেখেছেন স্বাভিমান প্যালেস।
হোটেলের প্রধান ফটকে যেখান থেকে গতকাল দীপকে বের করে দেওয়া হয়েছিল, সেখানে রাতারাতি সোনার অক্ষরে একটি বড় ফলক বসানো হয়েছে। তাতে লেখা, এই প্রাঙ্গণে টাকার আগে প্রতিটি মায়ের সম্মানের পুজো হয়। যার মনে নিজের মায়ের জন্য শ্রদ্ধা নেই, তার জন্য স্বাভিমান প্যালেসের দরজা চিরতরে বন্ধ। সাবিত্রী দেবী প্রমাণ করে দিয়েছেন, একজন মা যখন ভালোবাসা বিলিয়ে দেয় তখন নিজের অস্তিত্ব মুছে দিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করে, কিন্তু যখন সেই মায়ের আত্মসম্মান ও মানবতাকে আঘাত করা হয় তখন তিনি এমন এক সাম্রাজ্য গড়ে তোলেন যার সামনে পৃথিবীর সব অহংকার মাথা নত করে। বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।